আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বিগত আমরা পার্টস অফ স্পিচ এর ম্যাক্সিমাম অর্থাৎ সবগুলো পার্টের উপরে ক্লাস দিছি এবং এর সাথে সাথে প্রিপজিশনও একটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এবং শুধু পার্টস অফ স্পিচ না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্টস অফ স্পিচ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রিপজিশনের অর্থাৎ ক্লাসিফিকেশন নিয়ে। এই জিনিসগুলো থেকে রিসেন্টলি অনেক বেশি প্রশ্ন আসে, সেটা কম্পিটিটিভ এক্সাম। এছাড়াও প্রিপজিশনটাকে আসলে ভালো মতো বুঝতে গেলে এই এই কয়েকটা প্রিপজিশনের প্রকারভেদ সম্পর্কে তোমাকে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। আমরা মানে কনসিকুয়েন্টলি এরপরে আমরা প্রিপজিশনের আরো ক্লাস নিয়ে আসব। তার আগে এই বেসিক ক্লাসটা তোমাদের সকলকে দেখার জন্য অনুরোধ রইল। আসো ক্লাসে ঢুকি। সো মূলত প্রিপজিশনের প্রথমে আমরা বলে থাকি সেটা হচ্ছে যে প্রিপজিশন নিয়ে যদি আলোচনা করি, অর্থাৎ প্রি মানে কিন্তু পূর্বে, প্রি মানে কি পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে এখন কথা হচ্ছে কার পূর্বে অবস্থান? প্রিপজিশন মোস্ট অফ দ্য টাইম মাথায় রাখতে হবে যে নাউনের পূর্বে বসে। কি বসে? নাউনের পূর্বে বসে। এবং নাউনের পূর্বে বসে তার পরবর্তী যে নাউন আছে, অর্থাৎ নাউন প্রিপজিশন নাউন প্রি নাউন প্রিপজিশন নাউন, অর্থাৎ নাউনের সাথে নাউনের কি করে? সম্পর্ক স্থাপন করে। এই স্থাপনের কাজটা করে হচ্ছে প্রিপজিশন। কেমন? আচ্ছা, এই প্রিপজিশন কত প্রকারের আছে বা প্রিপজিশন কোনগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনায় আসবো। তার আগে এতটুকু বলে রাখি যে ক্লাসিফিকেশনটা আমাদের অনেক সময় জানা জরুরি। মূলত সিম্পল প্রিপজিশন বলতে বোঝায় যে প্রিপজিশনকে ভাঙলে বা ব্যাখ্যা বিশ্লেষণ করলে আর কোনো প্রিপজিশন পাওয়া যায় না। যেমন ইন, আউট। তুমি যদি শুধু আই প্লাস ইন, কোনো মিনিং দাঁড়ায় না। ও প্লাস ইউ প্লাস টি, টি আউট, কোনো মিনিং দাঁড়ায় না। দাঁড়াচ্ছে? কোনো মিনিং দাঁড়ায় না। অর্থাৎ সিঙ্গেল যে প্রিপজিশন গুলা আমরা সেগুলোকে বলে থাকি সিম্পল প্রিপজিশন। এর পরেরটা যদি লক্ষ্য করো তাহলে আমরা বলতে পারি কম্পাউন্ড প্রিপজিশন, অর্থাৎ এই এ অথবা এ বি অথবা বিই এইগুলো অন্য কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে যখন প্রিপজিশন তৈরি করে, যখন কি তৈরি করে? প্রিপজিশন তৈরি করে, তখন আমরা এটাকে বলে থাকি এগুলা প্রিফিক্স। এই প্রিফিক্স গুলো যখন অন্য কোনো ওয়ার্ডের সাথে বসে তখন আমরা সেটাকে বলি কম্পাউন্ড প্রিপজিশন। কেমন? আসো দেখি। সেটা হচ্ছে যে আ প্লাস হচ্ছে হলো লং, কি আছে? অ্যালং। হ্যাঁ, তারপরে দেখো এ প্লাস বি প্লাস হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট। তারপরে কি আছে? বি প্লাস হাইন্ড, বি প্লাস হাইন্ড, কি আছে? বিহাইন্ড, বি প্লাস হাইন্ড, অর্থাৎ এইখানে বলা আছে বিহাইন্ড। সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যালং, অ্যাবাউট, বিহাইন্ড, অর্থাৎ এইগুলা যখন আমাদের অর্থাৎ অন্য কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে যখন প্রিপজিশন তৈরি করে তখন আমরা এগুলাকে বলে থাকি হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা প্রিপজিশন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম। একটা হচ্ছে সিম্পল প্রিপজিশন আর একটা হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড অর্থাৎ এর পরেরটা দেখো, আমরা আলোচনা করব কমপ্লেক্স প্রিপজিশন নিয়ে। কি প্রিপজিশন নিয়ে? কমপ্লেক্স প্রিপজিশন। এই কমপ্লেক্স প্রিপজিশনকে আমরা অনেক সময় বলতে পারি যে ফ্রেজ, ফ্রেজ প্রিপজিশন, ফ্রেজ, ফ্রেজ প্রিপজিশন, অথবা তারপরে হচ্ছে হলো ফ্রেজাল, ফ্রেজাল প্রিপজিশন, অথবা প্রিপজিশনাল, প্রিপজিশনাল ফ্রেজ। যাই বলো না কেন, অর্থাৎ আমরা এই কমপ্লেক্স প্রিপজিশনকে এই নামগুলোতে ডাকতে পারি। মূলত এইখানে একটা কথা আছে যে মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময় প্রিপজিশনাল ফ্রেজ শুরু হয় প্রিপজিশন দিয়ে, শুরু হয় প্রিপজিশন দিয়ে, আবার শেষও হয় প্রিপজিশন দিয়ে। শুরু হয় প্রিপজিশন দিয়ে, আবার শেষ হয় প্রিপজিশন দিয়ে। প্রিপজিশনাল ফ্রেজ দিয়ে কিন্তু আমাদের গ্রামার হ্যাকস অর্থাৎ টিপস এন্ড ট্রিক্স যে প্লেলিস্টটা আছে সেখানে কিন্তু এই প্রিপজিশন সবগুলা প্রিপজিশন ফ্রেজ গুলাকে তুমি পাবা। যেমন দেখো অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট অফ। তারপরে আমরা ব্যবহার করতে পারি ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট অফ, বাই ডিন্ট অফ, বাই ডিন্ট অফ মানে জন্যে, বাই মিনস অফ, বাই মিনস অফ, ইটিসি। এগুলো যখন থাকে এটসেট্রা তখন আমরা এগুলাকে বলতে পারি ফ্রেজাল প্রিপজিশন
প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ফ্রেজ প্রিপোজিশন, অর্থাৎ এইটাকে আমরা বলে থাকি কম্পাউন্ড প্রিপোজিশন। কি প্রিপোজিশন? অর্থাৎ কম্পাউন্ড প্রিপোজিশন। আবার অনেক সময় এইটা নাও থাকতে পারে, অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজ অনেক সময় প্রিপোজিশন দিয়ে মানে শেষ নাও হতে পারে। যেমন আমরা এখানে দেখি যে বিকজ অফ, বিকজ অফ, তারপরে অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু, তারপর ইনস্টেড অফ, ইনস্টেড অফ, এইগুলোও কিন্তু আমার হলো অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ফ্রেজাল প্রিপোজিশন অথবা ফ্রেজ প্রিপোজিশন, অথবা আমরা এগুলাকে বলতে পারি কমপ্লেক্স প্রিপোজিশন। কি প্রিপোজিশন? কমপ্লেক্স প্রিপোজিশন, অর্থাৎ জটিল। ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য টাইম যে প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং প্রিপোজিশন দিয়ে শেষ হয়। সো আমরা মূলত দেখতে পাইছি সিম্পল প্রিপোজিশন, তারপরে দেখতে পাইলাম হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, তারপরে কমপ্লেক্স প্রিপোজিশন। এরপরে আমরা দেখব যে ডাবল প্রিপোজিশন, মূলত দুইটা প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে এই ধরনের প্রিপোজিশনগুলো তৈরি করে। যেমন কিভাবে? যেমন ইন প্লাস টু, এই মিলাই কি হচ্ছে? ইনটু। তারপরে অন প্লাস টু, তারপরে অন টু। উইথ প্লাস আউট, উইথ প্লাস কি? আউট। এই যে উইদাউট, এইরকম যখন ডাবল অর্থাৎ দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটা প্রিপোজিশনে পরিণত হয়, তখন আমরা সেগুলোকে বলে থাকি যে ডাবল প্রিপোজিশন। অর্থাৎ সেই জায়গায় দুইটা প্রিপোজিশন আছে। কয়টা প্রিপোজিশন আছে? দুইটা প্রিপোজিশন আছে। এইটাকে আমরা বলে থাকি ডাবল প্রিপোজিশন। এর পরেরটা লক্ষ্য করে, এটাকে বলা হয় ডিটাচ প্রিপোজিশন, অর্থাৎ যেটা বিচ্ছিন্ন থাকে, অর্থাৎ যে প্রিপোজিশন সেন্টেন্সের শেষে থাকে এবং এরপরে আর কিছু থাকে না। যেমন আমরা বলতেছি যে হোয়াট ইজ ঢাকা, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। আই হ্যাভ নো বেড, ঠিক আছে, আই হ্যাভ নো বেড টু স্লিপ, আই হ্যাভ নো বেড টু স্লিপ, আই হ্যাভ নো বেড টু স্লিপ ইন। এই যে দেখো, এরপরে কিন্তু আর কোনো কি নাই, এরপরে কোনো প্রিপোজিশন নাই। আই হ্যাভ নো বেড টু স্লিপ ইন। এরপরেরটাকে যদি লক্ষ্য করো, তারপরে এরপর আরেকটা এক্সাম্পল আছে, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। অর্থাৎ আমাদের কাছে এই যে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, অর্থাৎ সেন্টেন্সের কোথায় বসছে? অর্থাৎ সেন্টেন্সের শেষে বসছে, এবং শেষে বসে অর্থাৎ এইখান থেকে মাথায় রাখতে হবে যে এইগুলার পরে হোয়াট ঢাকা ফেমাস ফর, আই হ্যাভ নো বেড টু স্লিপ ইন, তারপরে আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, ঠিক আছে। তারপরে ফর হোয়াট ইজ ঢাকা ফেমাস, আমরা আরেকটা বলতে পারি ফর হোয়াট ইজ ঢাকা, for what is Dhaka, for what is Dhaka famous, for what is Dhaka famous, অর্থাৎ ঢাকা কিসের জন্য, for what is Dhaka famous। অর্থাৎ এই জায়গায় দেখো, এই যে ফরটা শুরুতে আসছে, আবার কোথাও যেতে পারে, সেন্টেন্সের শেষেও যেতে পারে। এই ধরনের প্রিপোজিশনগুলোকে আমরা বলে থাকি ডিটাচ প্রিপোজিশন, অর্থাৎ সেন্টেন্সের শেষে প্রিপোজিশন থাকে এবং এরপরে আর কোনো ওয়ার্ড এইখানে থাকে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম আমি, ডাবল প্রিপোজিশন এবং ডিটাচ প্রিপোজিশন। কেমন? এরপরে দেখো আমাদের বলছে ডিসগুইসড, অর্থাৎ ছদ্মবেশে। এই প্রিপোজিশনগুলো কেমন থাকে? ছদ্মবেশে। যেমন হি ওয়েন্ট, হি ওয়েন্ট আ হান্টিং, হি ওয়েন্ট আ হান্টিং। তারপরে আমরা বলতে পারি যে ইট ইজ 5 o'clock, তারপরে হলো দেখো, আমরা অনেক সময় বলি যে ম্যানি আ বয়েস, ম্যানি আ বয়েস, অর্থাৎ ম্যানি আ বয়েস। এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি দেখো, মূলত এই ডিসগুইস প্রিপোজিশন মানে হচ্ছে যেটা ছদ্মবেশে থাকে। কিভাবে থাকে? ছদ্মবেশে। এখন ছদ্মবেশে যদি কখনো এ অথবা এন, এই দুইটা আর্টিকেল যদি কখনো প্রিপোজিশনের জন্য প্রিপোজিশনের পরিবর্তে ব্যবহার করা হয়, তখন আমরা সেটাকে বলে থাকি যে সেই প্রিপোজিশনগুলোকে বলে থাকি ডিসগুইসড প্রিপোজিশন, অর্থাৎ যেগুলো ছদ্মবেশে থাকে। মূলত হি ওয়েন্ট, এখানে এইটাকে যদি বলো তাহলে হি ওয়েন্ট অন হান্টিং, এই অনের পরিবর্তে এ ব্যবহার করা হয়েছে।
ইট ইজ 5 o'clock, অর্থাৎ ইট ইজ 5 o'clock, মানে ক্লকের কত 5। তারপরে ম্যানি আ বয়, মূলত ম্যানি অফ বয়েস, অর্থাৎ এগুলোর মধ্যে এই প্রিপোজিশনগুলো কি অবস্থায় আছে, ছদ্মবেশে আছে, যার কারণে এগুলাকে বলা হয়ে থাকে ডিসগাস্ট প্রিপোজিশন, অর্থাৎ ছদ্মবেশে আছে। কিভাবে আছে, ছদ্মবেশে আছে। এর পরেরটা আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে পার্টিসিপল প্রিপোজিশন, অর্থাৎ আইএনজি যুক্ত থাকবে। এই প্রিপোজিশনগুলো একটু লক্ষ্য করো, এগুলোর পরে কিন্তু অবশ্যই যেমন নাউন থাকবে, হ্যাঁ, যেমন দেখো কনসার্নিং, তারপরে রিগার্ডিং, ডিউরিং, রেসপেক্টিং, টাচিং, কনসিডারিং। এর মধ্যে থেকে যেমন দেখো, যেমন আই হ্যাভ নো আইডিয়া কনসার্নিং অথবা রিগার্ডিং দিস ইস্যু। আই হ্যাভ নো আইডিয়া কনসার্নিং অথবা রিগার্ডিং দিস ইস্যু, অর্থাৎ এই ইস্যু, এই বিষয় সম্পর্কে অর্থাৎ এগুলো দ্বারা কি প্রকাশ করতেছে, যে সম্পর্কে, এগুলো দ্বারা মানে এগুলো সম্পর্কে, অর্থাৎ এই বিষয় সম্পর্কে আমাদের কোনো কি নাই, আমার কোনো ধারণা নাই, ঠিক আছে। সো এগুলো যখন দেখবে যে কনসার্নিং, রিগার্ডিং, ডিউরিং, রেসপেক্টিং, টাচিং অথবা কনসিডারিং, যখন দেখবে এগুলোর পরে নাউন আছে, তখন এগুলো আমাদের কিসের কাজ করে এবং দুইটা ওয়ার্ডের সাথে ওয়ার্ডের যুক্ত করতেছে, তখন আমরা এগুলাকে বলে থাকি হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। তো এই ছিল হচ্ছে মূলত প্রিপোজিশনের যে কয়েকটা ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনগুলো একটু যদি তোমরা প্রাইমারি অবস্থায় তোমাদের মাথায় গেঁথে নিতে পারো, তাহলে দেখবে যে কোনো কিছু ইউজ করতে, অর্থাৎ প্রিপোজিশনাল ক্লাসিফিকেশন নিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ইউনিভার্সিটি এক্সাম অথবা বিভিন্ন জব এক্সাম অথবা তোমাদের না এসএসসি, এইচএসসি এই পরীক্ষাগুলোতে আটকাবে না। সো দেখা হচ্ছে প্রিপোজিশনাল পার্ট 2 ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।